হিস্ট্রি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আমরা গত ভিডিওগুলোতে যে ইতিহাসের যে অংশ নিয়ে আলোচনা করেছিলাম, আর্য সভ্যতা বা বৈদিক যুগের উপর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যে ভিডিওগুলো সামনে এসএসসি পরীক্ষা, অনেক বছরের পর পরীক্ষা হচ্ছে, এই সমস্ত ক্যান্ডিডেটের কাছে এই পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাই তার চূড়ান্ত প্রস্তুতি অবশ্যই নিচ্ছে। তার সাথে সাথে এই ভিডিওগুলো যদি সবাই দেখে তাহলে অনেকভাবে উপকৃত হবে। তাই সবাইকে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে এবং দেখতে, তাহলে কিন্তু অনেক কাজে দেবে। নেক্সট আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে যে বৈদিক আর্যদের জীবনে গো সম্পদের গুরুত্ব কতটা। আজকের আমরা যে প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিও শুরু করব, এটা হচ্ছে বেদের অপর নাম শ্রুতি কেন? বেদের অপর নাম শ্রুতি কেন? বেদ কয় প্রকার ও কি কি? হিন্দুদের বিশ্বাস, বেদ ঈশ্বরের বাণী হওয়ায় ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী আর্য মুনি ঋষি কর্তৃক শ্রুত হয়েছিল বলে বেদের অপর নাম শ্রুতি। আর বেদ প্রথমে লিখিত না হওয়ায় বংশ পরম্পরায় গুরুর কাছ থেকে তার শিষ্যরা বেদের বাণী মনে রাখত বলে একে বলা হয় স্মৃতি। তাহলে আমরা বেদের অপর নাম শ্রুতি ও স্মৃতি হয় কেন? আবারও বলছি, হিন্দুদের বিশ্বাস, বেদ ঈশ্বরের বাণী হওয়ায় ঈশ্বরের কাছ থেকে বেদের বাণী আর্য মুনি ঋষি কর্তৃক শ্রুত হয়েছিল বলে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। আর বেদ প্রথমে লিখিত না হওয়ায় বংশ পরম্পরায় গুরুর কাছ থেকে তার শিষ্যরা বেদের বাণী শুনে মনে রাখত বলে একে বলা হয় স্মৃতি। বেদ চার প্রকার: ঋগ, সাম, যজু, অথর্ব। প্রতিটি বেদ আবার চার ভাগে বিভক্ত হয়েছিল। কি কি? সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক ও উপনিষদ। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদ কি? এর গুরুত্ব কি ছিল? আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ হল ঋগ্বেদ, যা দশম মণ্ডলে বিভক্ত এবং এতে আছে 1028টি সূক্ত। ঋগ্বেদের রচনাকাল আনুমানিক 1400 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, যা ভারতে আর্যদের আগমনের সময়কালকে নির্দেশ করে। প্রাথমিক আর্য সভ্যতার আর্থ সামাজিক, ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনের পরিচয় পাওয়া যায় এই ঋগ্বেদ থেকে। তাই ঋগ্বেদের গুরুত্ব কিন্তু অপরিসীম। বেদ মানুষদের দ্বারা সৃষ্ট নয় বলে একে আমরা অপৌরুষীয় বলা হয়। বেদ মানুষদের দ্বারা সৃষ্ট নয় বলে একে অপৌরুষীয় বলা হয়। উপনিষদকে আমরা বলি বেদান্ত। বেদের একেবারে অন্তিম ভাগ হচ্ছে উপনিষদ, তাই একে বেদান্ত বলা হয়। বেদের দার্শনিক চিন্তা উপনিষদে বর্ণিত রয়েছে। বেদের দার্শনিক চিন্তা কোথায় বর্ণিত রয়েছে? উপনিষদে। আর্য সভ্যতার অর্থনীতির মূল ভিত্তি ছিল পশুপালন। আর্য সভ্যতার অর্থনীতির মূল ভিত্তি ছিল পশুপালন। ঋগ্বৈদিক যুগের সময়কাল আমরা জানি, ঋগ্বৈদিক যুগ এবং পরবর্তী ঋগ্বৈদিক যুগ। ঋগ্বৈদিক যুগের সময়কাল হচ্ছে 1500 থেকে 1000, আর পরবর্তী বৈদিক যুগের সময়কাল হচ্ছে 1000 থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। ঋগ্বেদে উল্লেখিত বৈদিক উপজাতিগুলো হল যদু, গুরু, ভরত, পাঞ্চাল, অনু, সঞ্জয় প্রভৃতি। এগুলো হচ্ছে ঋগ্বেদে উল্লেখিত উপজাতি সম্প্রদায়।
নেক্সট আমরা প্রশ্নে চলে আসি, বেদাঙ্গ কি, সূত্র সাহিত্য কি, স্বরদর্শন কি। আবার বলছি, বেদাঙ্গ কি, সূত্র সাহিত্য কি, স্বরদর্শন কি। পরবর্তী বৈদিক যুগে সঠিকভাবে বেদ অধ্যয়ন ও বেদে বর্ণিত সঠিক যাগযজ্ঞের নিয়ম শিক্ষার জন্য রচিত হয় সূত্র সাহিত্য। এর রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী। সূত্রের মধ্যে পঞ্চম শতাব্দী, এর আনুমানিক রচনাকাল হচ্ছে খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী। সূত্রের মধ্যে আছে বেদাঙ্গ, শিক্ষা, ছন্দ, ব্যাকরণ, নিরুক্ত, জ্যোতিষ ও কল্প। আর আছে স্বরদর্শন। কি কি স্বরদর্শন? 6টি দর্শন, যে সাংখ্য দর্শন, যোগ দর্শন, ন্যায় দর্শন, ন্যায়শাস্ত্র বা ন্যায় দর্শন, বৈশেষিক দর্শন, আর পূর্ব মীমাংসা ও উত্তর মীমাংসা। এগুলোই হচ্ছে বেদাঙ্গ, সূত্র সাহিত্য ও স্বরদর্শন। এর পরের প্রশ্ন, বৈদিক আর্যদের ধর্মীয় জীবন সম্পর্কে কি জানো? বৈদিক যুগে মূর্তি পূজা ও আমরা দেখব দেবালয়ের কোনো অস্তিত্ব না থাকলেও ধর্মের মূল বিষয় ছিল প্রকৃতির উপাসনা। তবে তারা বহু দেবদেবীর পূজা করলেও মনে করত ঈশ্বর এক ও অদ্বিতীয়। প্রধান দেবতা ইন্দ্র, বরুণ, অগ্নি। প্রধান দেবী হচ্ছে অদিতি, উষা, তারপরে সরস্বতী প্রভৃতি। প্রার্থনা, যাগযজ্ঞ, বলিদান এগুলি ছিল ধর্মচর্চার প্রধান অঙ্গ ছিল। আধ্যাত্মিক নয়, জাগতিক উন্নতি ছিল ধর্মচর্চার মূল বিষয়। ঋগ বৈদিক যুগের সঙ্গে পরবর্তী বৈদিক যুগের কি পার্থক্য লক্ষ্য করা যায়? ঋগ বৈদিক যুগের তুলনায় পরবর্তী বৈদিক যুগের রাজ্যের আয়তন ও রাজার ক্ষমতা বৃদ্ধি পায়। গণপরিষদমূলক প্রতিষ্ঠানগুলির গুরুত্ব হ্রাস পায়। নারীর মর্যাদা হ্রাস পায়। জাতিভেদ ও বর্ণভেদের কঠোরতা আরও বৃদ্ধি পায়। লোহার ব্যাপক ব্যবহার এবং সেচ ব্যবস্থার উন্নতি কৃষি অর্থনীতিকে ত্বরান্বিত করেছিল। এছাড়া যাগযজ্ঞের গুরুত্ব বৃদ্ধি, পুরোহিততন্ত্রের প্রাধান্য আমরা কিন্তু এখানে দেখতে পাই। এটাই ছিল ঋগ বৈদিক যুগের সঙ্গে পরবর্তী বৈদিক যুগের পার্থক্য। সিন্ধু সভ্যতার সঙ্গে বৈদিক সভ্যতার পার্থক্যগুলি আলোচনা করো। সিন্ধু সভ্যতা ছিল নগর কেন্দ্রিক সভ্যতা, আর আর্য সভ্যতা ছিল গ্রাম কেন্দ্রিক। সিন্ধু সভ্যতা তাম্র ব্রোঞ্জ যুগের, আর আর্য সভ্যতা হচ্ছে লৌহ যুগের। সিন্ধু সভ্যতা মাতৃতান্ত্রিক, আর আর্য সভ্যতা হচ্ছে পিতৃতান্ত্রিক। সিন্ধু সভ্যতায় মৃতদেহ সমাধিস্থ করা হতো, আর আর্য সভ্যতায় দাহ করা হতো। সিন্ধু সভ্যতায় ষাঁড় বা বৃষ গুরুত্ব পেলেও আর্য সভ্যতায় গাভীর গুরুত্ব ছিল বেশি। সিন্ধু সভ্যতায় মৃৎপাত্রে লাল ও কালো রঙের ব্যবহার করা হতো, আর আর্য সভ্যতায় ধূসর রঙের ব্যবহার করা হতো। এই ছিল সিন্ধু সভ্যতার সাথে বৈদিক সভ্যতার তুলনামূলক পার্থক্য। এর পরের প্রশ্ন, ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে রাজার ক্ষমতা ও পদমর্যাদার ক্ষেত্রে কি পার্থক্য লক্ষ্য করা যায়? ঋগ বৈদিক যুগের রাজারা ছিলেন ছোট ছোট রাজ্যের শাসক। বিভিন্ন গণপরিষদ তাদের ক্ষমতা নিয়ন্ত্রণ করত। আর পরবর্তী বৈদিক যুগে বৃহৎ রাজতন্ত্রের পাশাপাশি রাজার ক্ষমতা ও পদমর্যাদা বৃদ্ধি পায়। গণপরিষদগুলির গুরুত্ব কমে যায়। রাজারা একরাট, বিরাট উপাধি গ্রহণ ও অশ্বমেধ যজ্ঞ ও রাজসূয় যজ্ঞ প্রভৃতি প্রচলিত করত, বা এই রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ প্রচলন দ্বারা নিজেদের ক্ষমতা ও পদমর্যাদা বৃদ্ধি করেন। এইভাবে নিজেদের ক্ষমতাশালী হিসেবে প্রতিষ্ঠা করেছিল।
প্রাচীন ভারতের ইতিহাস রচনায় পুরাণের গুরুত্ব আলোচনা করো। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় পুরাণের গুরুত্ব থাকলেও পুরাণ কাহিনী প্রচলিত কিংবদন্তি রূপে বিস্তৃত। কল্পনার প্রাধান্য কিন্তু এখানে লক্ষণীয়। পুরাণে বর্ণিত ঘটনার সময়কাল খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক ও তার আগের, কিন্তু পুরাণ সংকলিত হয় গুপ্ত যুগে। দীর্ঘ সময় ব্যবধানের জন্য অসঙ্গতি থাকা স্বাভাবিক। তাই আমরা দেখব ঐতিহাসিকগণ ইতিহাসের উপাদান হিসাবে এর গুরুত্ব কম বলে মনে করেছেন। পুরাণের সংখ্যা ছিল 18টি। তার মধ্যে গুরুত্বপূর্ণ বিষ্ণু পুরাণ, মৎস্য পুরাণ এগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, রামায়ণ ও মহাভারত সম্বন্ধে কি জানো? রামায়ণ ও মহাভারত হলো রামায়ণ ও মহাভারত হলো সংস্কৃত ভাষায় রচিত দুটি মহাকাব্য। রচনাকাল সঠিকভাবে তেমনভাবে জানা যায় না। রামায়ণের রচয়িতা বাল্মীকি আর মহাভারতের রচয়িতা বেদব্যাস। রামায়ণের বিষয়বস্তু রামচন্দ্রকে কেন্দ্র করে, আর মহাভারতের বিষয়বস্তু কৌরব ও পাণ্ডবদের সংঘর্ষকে কেন্দ্র করে। এগুলি থেকে পরবর্তী বৈদিক যুগের, বিশেষত খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের পরবর্তী ভারতের সমাজ ও সংস্কৃতি ও রাজনীতি সম্পর্কে ধারণা লক্ষ্য করা যায়। নেক্সট প্রশ্ন, পুরুষ সূক্ত কি? ঋগ্বেদের দশম মণ্ডলে পুরুষ সূক্তের উল্লেখ রয়েছে। পুরুষ সূক্ত মতে ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ, বাহু থেকে ক্ষত্রিয়, তারপরে উদর থেকে বৈশ্য আর পদযুগল থেকে শূদ্র, এই 4 জাতির উৎপত্তি হয়েছে বলে মনে করত। পুরুষ সূক্ত মতে এই সৃষ্টি সূত্র থেকেই জাতিভেদ প্রথার উৎপত্তি হয়েছিল। পুরুষ সূক্ত মতে এই সৃষ্টি সূত্র থেকেই জাতিভেদ প্রথার উৎপত্তি হয়েছিল বলে মনে করেছেন। নেক্সট, ব্রাত্য ও নিষদ কি? ব্রাত্য ও নিষদ কি? ঋগ্বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে প্রচলিত জাতি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র ছাড়াও ব্রাত্য ও নিষাদ নামে দুটি জাতিগোষ্ঠীর নাম জানা যায়। সাধারণভাবে ব্রাত্য বলতে আর্যদের আর নিষাদ বলতে অনার্যদের বোঝানো হয়েছে। নেক্সট অর্থাৎ কোশ্চেন, উপনিষদ বা বেদান্ত কি? উপনিষদকে বেদান্ত বলা হয় কেন? বেদের শেষ ভাগ বলে উপনিষদকে আমরা বলছি বেদান্ত। আনুমানিক 800 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দে রচিত উপনিষদ হল সমগ্র বৈদিক চিন্তার পরিপূর্ণ রূপ। বেদের দার্শনিক তত্ত্ব উপনিষদে বর্ণিত রয়েছে। তাই উপনিষদকে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতার প্রতীক রূপে গণ্য করা হয়। এই ছিল আমাদের বৈদিক সভ্যতার বা আর্য সভ্যতার পার্ট 2 এর আলোচনা। আমরা নেক্সট ভিডিওতে নেক্সট অর্থাৎ যে টপিক আছে তোমরা জানো ষোড়শ মহাজনপদ, সেই ষোড়শ মহাজনপদ সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে তোমাদের অনেক কাজে দিতে পারে। আমরা আরও বিভিন্ন বিষয় ইউরোপের পার্টগুলো নিয়ে আলোচনা করব, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের খুব কাজে লাগে। এছাড়া যারা 2026 সালে মাধ্যমিক দেবে তাদেরও বিভিন্ন নোটসপত্র নিয়ে আমরা আলোচনা করব, কিভাবে লিখতে হয়, কিভাবে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট অধ্যায় ভিত্তিক আমরা আলোচনা করব। তাই আমি বলবো চ্যানেলটিকে নিজের করে রাখতে। অবশ্যই আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।